আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজীপুরে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলা, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। 24 ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি, দুজন আটক। ক্ষমতায় থাকুক না থাকুক স্বাধীন সাংবাদিকতার পক্ষে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিজম মুক্ত গণমাধ্যম চান নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যম এখনও নিষ্পেষিত, সম্পাদক পরিষদ। শীঘ্রই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির হস্তক্ষেপে খর্ব হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, বিশিষ্টজনদের অভিমত। লন্ডনে চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। হিথ্রো বিমানবন্দরে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। এবং মিয়ানমারের গৃহযুদ্ধের অবসান না হলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সুযোগ নেই, জানালেন তৌহিদ হোসেন। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, নিরাপত্তা উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। এর প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। এ সময় আগামী 24 ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি ঘোষণা দেন অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও। এরই মধ্যে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর এমন হামলা মেনে নিতে পারেনি এনসিপির নেতাকর্মীরা। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে গাজীপুর জেলা ও মহানগর এনসিপি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি নেতাকর্মীরা। পরে বের করা হয় বিক্ষোভ মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ ঘুরে আবার বাংলা মোটরে এসে শেষ হয়। যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, কেউই আসলে নিরাপদ না। যেই গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের অন্যতম ম্যান্ডেট হলো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কেন তারা নিষিদ্ধ করছে না? আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, নির্বাচনে যদি তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, আর এরকম যদি হাসনাতের মতো মানুষের প্রতি, আমাদের ভাই বোনের প্রতি যদি এরকম ভাবে হামলা হয়, তাহলে এটা ভীষণ লজ্জাজনক। যদি আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাতের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব, প্রয়োজনে আমরা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। সরকার ব্যর্থতার দায় নোক, সরকার বলুক তারা পারছে না। বাংলাদেশের জনগণ বিপ্লবীরা আবার একদিন 1 ঘন্টা মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে ধোলাই করলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এই হামলার তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা। অনতি বিলম্বে এই সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় নিন্দা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার সহযোদ্ধারা। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা জীবন হুমকির মুখে পড়ছে বলে দাবি করেন তারা। এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ জেলা উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল এবং দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। যদিও এই ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃত নিজামউদ্দিন গাজীপুর মহানগর 13 নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা। অন্যজন মাসুম আহমেদ কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
ক্ষমতায় থাকুক না থাকুক, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপতথ্যমুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে সজাগ না থাকলে গণ অভ্যুত্থানের সুফল ম্লান হয়ে যাবে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনা সভায় স্বৈরাচারের আমলে গণমাধ্যমের ভেতরে ফ্যাসিজম প্রবেশ করেছে, তা থেকে মিডিয়া মুক্ত করার তাগিদ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্পাদকরা বলেন, স্বৈর শাসনের অবসান হলেও এখনও গণমাধ্যম কর্মীরা নিষ্পেষিত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। স্বাগত বক্তব্যে নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্বের ক্ষেত্রে রাজনীতিকরাই দায়ী। এ অবস্থা থেকে উত্তরণের সময় এসেছে বলে মনে করেন সম্পাদকরা। গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন করবার ক্ষেত্রে রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা পরিচালক বৃন্দ যে সমস্ত আইন কানুনের মাধ্যমে এবং এক্সট্রা লিগ্যাল ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়, তার জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। পরে রাজনৈতিক দলের নেতারা বলেন, রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা জরুরি। গোষ্ঠী স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার বন্ধ করতে মালিকানার নীতিমালা ও সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোথাও যাতে একচ্ছত্র ক্ষমতা তৈরি না হয়। মিডিয়া ও ফ্যাসিজমের যেই সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে, সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করেই আমার স্বাধীনতার চর্চা। ফলে এর যে সীমা, সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্যই ঠিক করা দরকার। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমানে গণমাধ্যম ভিন্ন ভিন্ন গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করে, সে কারণে সঠিক তথ্য বাধাগ্রস্ত হয়। বলেন, প্রশ্নবিদ্ধ করতেই বিএনপিকে সংস্কার বিরোধী ট্যাগ লাগানোর চেষ্টা চলছে। আমার কথা বলতে ভয় হয় এই জন্য আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিলাম, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। তারা তাদের যে ত্যাগ, এই যে হাজার হাজার ছেলে শিশু প্রাণ দিল, এই যে 15 বছর ধরে প্রায় 60 লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্য, সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শীঘ্রই সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। একই সাথে মিডিয়া সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। রাজধানীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবির আলোচনায় তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা পর্যালোচনা করছে আন্তঃমন্ত্রণালয়ের কমিটি। বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সির কারণে সাংবাদিকতার স্বাধীনতা যেন খর্ব না হয়, সে বিষয়ে সরকারকে উদ্যোগী হবার তাগিদ দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আদ্দিন সজীবের রিপোর্ট। সাংবাদিকতার স্বাধীনতা, জবাবদিহিতা নিয়ে আলোচনা নতুন নয়। 24-এর 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিশ্ব গণমাধ্যম দিবসের এই আলোচনায় খোলামেলাভাবে উঠে আসে সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা, হয়রানি সহ গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ। প্রচার হওয়ার পর থেকে বিভিন্নভাবে এই যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমার চাকরিচ্যুত করার জন্য আমরা বহু চেষ্টা করছি, সেটা পারিনি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হয় রাষ্ট্রের নিরাপত্তা এজেন্সির কারণে। এ বিষয়টি জোরালোভাবে তথ্য মন্ত্রণালয়ের নজরে আনেন সিনিয়র সাংবাদিক ও মালিকরাও।
যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সেখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিস। আজকে যে এই যে 16 ধাপ আমি এগোতে পেরেছি, কখন? বিকজ দিস ইন্টারিম গভর্নমেন্ট। সরকার বা বিভিন্ন গোষ্ঠীর ওপর অনেক গণমাধ্যম নির্ভর করে জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হবে। আর্থিক নিরাপত্তাহীনতার কারণে কেউ ঠিকাদারি করেন, কেউ কারোর সাথে পার্টনারশিপে অন্য ব্যবসা করেন, এবং সেই ব্যবসায়িক বিরোধ থেকে এই গত 15 বছরে বিভিন্ন সময় বিরোধ হয়েছে, এখন সুযোগ পেয়েছে আপনাকে হয়রানি করার জন্য মামলা দিয়েছে। আমাদেরকে তাই খুব ক্লিয়ারলি চিহ্নিত করতে হবে যে সাংবাদিকতার জন্য কোন মামলাটা হয়েছে, তাহলে খুব স্পষ্টভাবে সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব। এই দায়িত্বটা পালন করার জন্যই আমরা কিন্তু কমিশনের কথা বলেছি। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ায় সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়ছেন। মিডিয়া সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন সম্ভব জানিয়ে তিনি বলেন, মিডিয়াতেও জবাবদিহিতা দরকার। কথা বলেন সাংবাদিকদের হত্যা মামলার বিষয়েও। অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা আছে, তারা এগুলো দেখার চেষ্টা করতেছে। যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এই আইনের কিছু কিছু ধারাতে আরো বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার, স্টেক হোল্ডার মিট করে আমরা এই সম্প্রচার নীতিমালাটা হয়তো ফাইনালাইজ করার চেষ্টা করব খুব শীঘ্রই। গণমাধ্যম কর্মীদের হয়রানি বন্ধেও সরকার কাজ করছে বলে জানান তথ্য উপদেষ্টা। আলোচনা যেটা মামলা এবং আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে চিকিৎসা শেষে কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতিতে বেগম জিয়াকে উষ্ণ সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সোমবার হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। নেতাকর্মী ও দেশবাসীর প্রার্থনা এবং অপেক্ষার পালার অবসান ঘটিয়ে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সাথে 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও দেশে আসবেন। মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির নেতারা। বিমানবন্দর থেকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় যাওয়ার পথে বেগম খালেদা জিয়াকে সড়কে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। বিমানবন্দর এবং মাননীয় চেয়ারপারসনের বাসভবনে আকস্মিকভাবে সেখানে প্রবেশ করবেন না। সকল নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে। মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। সুশৃঙ্খলভাবে বিপুল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে দলীয় প্রধানকে স্বাগত জানাতে যৌথ সভা, মতবিনিময়, কর্মী সভার মাধ্যমে প্রস্তুতি সারছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে কোথায় কার অবস্থান হবে তারও নির্দেশনা দিয়েছেন নীতি নির্ধারকরা। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 পর্যন্ত। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, জনভোগান্তি এড়াতে গাড়িবহর, মোটর শোভাযাত্রা না করার নির্দেশনাও দেওয়া হয়েছে নেতাকর্মীদের। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এ প্রধানমন্ত্রী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা ইস্যুতে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় নিরাপত্তা উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই নানা অপপ্রচার চালাচ্ছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসনের,
অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে আবারও নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা। শনিবার পর্যন্ত কক্সবাজারে আরও 5,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 1,18,000। এ অবস্থায় রাজধানীর বিওপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, প্রত্যাবর্ষণের জন্য মিয়ানমারে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? We have to ponder over it, and maybe while the situation has definitely been more complicated, but maybe this is the opportunity in which the Rohingyas' rights can be re-established and they can go back to their land. অন্যদিকে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানিয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান দেওয়া যাবে না। People say that okay, we are compromising our sovereignty, we are giving our country away. If we indeed run a proxy war on behalf of America, who is going to be affected? China. Why isn't China saying anything? Why this disinformation is coming from another place? We say something in Bangla, right? The aunt has more love than the mother. উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারের বর্তমান সহিংস পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য গড়তে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, মৌলিক বিষয় ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে। সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, দ্রুত সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করতে হবে। ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং এসব ধারা পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট করেন। তিনি বলেন, নারী সংস্কার কমিশন প্রতিবেদন 2025-এর 3, 4, 6, 10, 11 এবং 12 অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো ইসলামী শরীয়ত ও ধর্মীয় অনুভূতির পরিপন্থী। একই সাথে সুপারিশগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় এ রিট করা হয়েছে। রিটে 3টি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনের উপর শুনানি হতে পারে। দেশে এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা কমেছে প্রায় 6 লাখ। মজুদ আছে 1,24 লাখ। তারপরও 20 লাখ পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কোনোভাবেই অন্য দেশের গরু আসতে দেওয়া হবে না। স্টেরয়েড ও হরমোন খাওয়ানোর গরু বিক্রির বন্ধে চালানো হবে মোবাইল কোর্ট। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুরু হয়েছে কুরবানির ঈদের কাউন্টডাউন। জুনের প্রথম সপ্তাহে হবে ঈদুল আজহা। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে পশু লালন পালন করছেন খামারিরা। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, এবার কোরবানিযোগ্য পশু আছে 1,24 লাখ, যা গত ঈদের চেয়ে 6 লাখ কম। এর মধ্যে গরু মহিষ 56 লাখ, ছাগল ভেড়া 68 লাখ, অন্যান্য পশু 5,000-এর মতো। দেশের পশুতে মিটবে কোরবানির চাহিদা, তাই পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পশু আসতে দেওয়া হবে না বলে জানান
প্রাণী সম্পদ উপদেষ্টা। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারে ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনে 19টি হাট বসবে। ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে মোটা তাজাকরণ গরু শনাক্তে তৎপর থাকবে ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এখন থেকে দেখা হবে যে কোনো প্রকার স্টেরয়েড বা হরমোন ব্যবহার করার জন্য না হয়। কোরবানির পশু হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা প্রদান এবং মনিটরিং এর ব্যবস্থা থাকবে। উপদেষ্টা জানান, ট্রেনে উত্তরবঙ্গ ও চট্টগ্রাম অঞ্চল থেকে পশু পরিবহন করা হবে। ট্রাকে চাঁদাবাজি বন্ধে তৎপর থাকবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি। সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি যাতে গবাদি পশুর যে বাজারটা সেটা স্থিতিশীল থাকে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিশেষভাবে আলোচনা। দেশে বিদেশি বিনিয়োগ এখন সর্বনিম্ন পর্যায়ে। শুল্ক কাঠামো ব্যবসায়ী বান্ধব নয়। পরিস্থিতি উত্তরণে অর্থনীতিতে কার্যকর সংস্কারের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীতে জাতীয় বাজেট নিয়ে ফরেন চেম্বার, চার্টার অ্যাকাউন্টস ও জাপান চেম্বার আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আগামী বাজেটে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে NBR। শারফুল আলমের রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিদেশি বিনিয়োগ কমছে। 2024-25 অর্থ বছরের প্রথম 8 মাসে 82 কোটি 40 লাখ ডলারের বিদেশি বিনিয়োগ আসে, যা আগের অর্থ বছরের একই সময়ে এসেছিল 103 কোটি ডলারেরও বেশি। এই পরিস্থিতির মধ্যেই 2025-26 সালের বাজেট নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা জানান, সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বিদেশি বিনিয়োগ। স্বস্তিদায়ক হয়নি শুল্ক কাঠামো। এই অবস্থা উত্তরণে অর্থনীতিতে কার্যকর সংস্কারের তাগিদ দেন তারা। হাই ইনফ্লেশন, লো ইনভেস্টমেন্ট, it is much more important to first stabilize the economy, bring back the growth drivers on the right track, and then the growth will follow automatically. We need to set a predictable tax policy and ensure consistency with a long-term direction. So every year we are changing tax policy, but where we are going, how far we are going. অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান বলেন, করনীতি দীর্ঘমেয়াদী করার পাশাপাশি ফাঁকি দেয়া কর সংগ্রহে রাজস্ব কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে NBR। Extremely painful, but you are our biggest hope, and you have us, all of us together, to support you. We are here. We will not be happy about many of the decisions you take, but I think we will do what is right for the country. In this budget, we are trying our best to simplify the processes that facilitate the business people, that reduce the cost of compliance in all 3 aspects of income tax, VAT and customs. We will try to set something for longer term, not for only 1 year. NBR চেয়ারম্যান আরো জানান, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশের সুযোগ তৈরি করার পাশাপাশি কর হার কমানোর চেষ্টা হচ্ছে। এতে ব্যবসায়ীদের খরচ কমবে বলেও মনে করেন তিনি। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকাল 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। ফৌজদারি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ন্যায়ের পক্ষে দীর্ঘদিন লড়েছেন তিনি। টাকার বিনিময়ে কখনো আপোষ করেননি তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ছুটে এসে এসব কথা বলেন তার সহকর্মীরা। এইরকম প্রভাব ক্রিয়েট করতে পারে জুনিয়রদের উপরে কিংবা আদালতের উপরে, তার দ্বিতীয় কোনো ব্যক্তি আমি দেখি। উনি যখন লন্ডনে ছিলেন, অথচ ওই সময় উনি ঢাকায় রামদাহাতে আক্রমণ করতে গেছেন
আওয়ামী লীগের লোকজনকে এই মর্মে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিকালে 4:10 আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। 75 বছর বয়সে রোববার মারা যান আব্দুর রাজ্জাক। ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ এশা মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাকে শেষ বিদায় জানাতে আসেন তার রাজনৈতিক সহযোদ্ধারাও। বাংলাদেশ জামাতে ইসলামের দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। কোনো মামলা যদি তার কাছে অসঙ্গত মনে হতো, সেই মামলায় যত টাকারই অফার আসুক তিনি দুই হাতে তা ফিরিয়ে দিতেন। তিনি আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছেন, এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কোনো পরিবারের নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 21 এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গেল 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারত পাকিস্তানকে যুদ্ধের আরও কাছাকাছি নিয়ে এসেছে। ভারতের দাবি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর মধ্য দিয়ে ছায়া যুদ্ধ শুরু করে দিয়েছে পাকিস্তান। এদিকে পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে, এমন আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগ। ওদিকে অনুপ্রবেশের সময় পাকিস্তানের এক সেনাকে আটক করেছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীর জুড়ে এখন বিরাজ করছে যুদ্ধের আতঙ্ক। পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যার 11 দিন পর ভারত ও পাকিস্তান যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে। প্রতিদিনই দুই দেশের আক্রমণাত্মক পদক্ষেপ বাড়িয়ে তুলছে উত্তেজনা। দুই চিরশত্রু ভারত পাকিস্তান এখন যুদ্ধ শুরুর আগের প্রস্তুতিতে ব্যস্ত। ছক কষছে কিভাবে ঘায়েল করা যায় শত্রু দেশকে, যা ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে ভারত। দেশটির গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, এই পরীক্ষা চালানোর মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ শুরু করে দিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 450 কিলোমিটার। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি এবং মিসাইলের সক্ষমতা যাচাই করা। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিজ্ঞানী, প্রকৌশলী এবং সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের অভিনন্দন জানিয়েছে। এদিকে ভারত দাবি করেছে, পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে। টার্গেটের তালিকায় রয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। এই আক্রমণ ঠেকাতে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগ। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট খুললেও কাটেনি অচল অবস্থা। শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সংকট নিরসনে শিক্ষক ও ছাত্রদের সাথে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা করছেন অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী। এবার খেলার খবর। লিটন দাসকে অধিনায়ক করে আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিয়মিত অধিনায়ক শান্তর স্থলাভিষিক্ত হলেন লিটন। তাকে 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সহ অধিনায়ক করা হয়েছে অফ স্পিনার শেখ মেহেদী হাসানকে। পরাগ আরমানের রিপোর্ট। 3 ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। গত বিপিএলে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। আমরা একটা ব্যাকফুটে থাকি। বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টি-20 ফরম্যাটে 2026 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হলো লিটন দাসকে। তবে টেস্ট ও ওয়ানডেতে এখনো টাইগারদের অধিনায়ক শান্ত। এই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এবারই প্রথম টি-20 সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ।
17 ও 19 মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর 25 থেকে 3 জুন পাকিস্তানের সঙ্গে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। আগে যেমন ছিল হয়তো পারভেজ ইমনকে আপনি দেখেন হয়তো অনেকগুলো সঙ্গে টিমের সঙ্গে আছে হয়তো খেলার সুযোগ পায়নি, এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা থাকবে এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে হোয়াইট বল ক্রিকেটের টি-20 এবং ওয়ানডের জন্য। গত বছর ডিসেম্বরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সেই সিরিজে ক্যারিওয়েদের হোয়াইট ওয়াশ করেছিল টিম বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। গাজীপুর এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলা, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি, 2 জন আটক। ক্ষমতায় থাকুক না থাকুক স্বাধীন সাংবাদিকতার পক্ষে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিজম মুক্ত গণমাধ্যম চায় নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যম এখনো নিষ্পেষিত, সম্পাদক পরিষদ। শীঘ্রই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির হস্তক্ষেপে খর্ব হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, বিশিষ্টজনদের অভিমত। লন্ডনে চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। হিথ্রো বিমানবন্দরে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। এবং মিয়ানমারে গৃহযুদ্ধের অবসান না হলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সুযোগ নেই, জানালেন তৌহিদ হোসেন। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, নিরাপত্তা উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।